দীর্ঘ ছুটিতে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, ঈদ যাত্রায় আনন্দের ছোঁয়া। বাবা মা ভাই বোন সবাই দেশে, এই জন্য আনন্দ করতে যাচ্ছি। নানু বাড়ি আর দাদু বাড়িতে যাচ্ছি, ওখানে আমার সবাই আছে, ওখানে অনেক মজা হবে। বাড়িতে যাইতেছি সবাই আনন্দ করার জন্য, ঈদ করার জন্য। অবশ্যই অনেক ভালো লাগতেছে, সবাই মিলে যাচ্ছে একসাথে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঝিনাইদহে আবারও মন্দিরের সেবককে হত্যা, এবার খুন হলেন রাধা মদন মন্দিরের শ্যামানন্দ দাস। চাক্ষুষ সাক্ষী থাকায় অপরাধী দ্রুত শনাক্ত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টা ঘটনার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ আটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ছাত্রলীগের বিক্ষোভ, উপাচার্যের গাড়ি ভাঙচুর, রেজিস্ট্রারকে অব্যাহতি। এবং ঈদের আগে শেষ শুক্রবার কেনাকাটায় রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়, ফুরসত নেই বিক্রেতাদের। শুরুতেই ঘরমুখো মানুষের আনন্দ যাত্রার খবর। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী। এজন্য বাস, ট্রেন ও লঞ্চে সকাল থেকেই ছিল ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। বিভিন্ন গন্তব্যে যাত্রা করা বেশ কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও বাস এবং লঞ্চ ছেড়েছে নির্ধারিত সময়ে। এই সময়ে যাত্রীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সদরঘাটের পন্টুন জুড়ে হাজার হাজার মানুষের ভিড়, হাতে মাথায় ব্যাগ, কোলে শিশু, সবাই ছুটছেন নারীর টানে। এদের এই ছুটিতে বহুদিন বাদে প্রিয়জনের সাথে দেখা হওয়ার উত্তেজনায় নির্ধারিত লঞ্চের জন্য এই অপেক্ষা। তবে অবহেলায় আনন্দের এই যাত্রা যেন বেদনার কারণ না হয়, সেজন্য কড়া নজরদারি রয়েছে নৌ নিরাপত্তা কর্মীর। আত্মীয় স্বজন সবার সাথে সবসময় দেখা হয় না, ঈদের মৌসুমে বাড়ি গেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়। অনেক যানজট, অনেক কিছু করে এই যে বসে নিচে যাচ্ছি, কেবিন পাচ্ছি না, তারপর বাসা যাচ্ছে, অনেক ভালো লাগছে। বাড়িতে যাইতেছি সবাই আনন্দ করার জন্য, ঈদ করার জন্য। যতই ভিড় হোক, যতই জ্যাম হোক, পরিবার সবাইকে নিয়ে ঈদ করে অন্যরকম একটা মজা। বাবা মার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতে আনন্দ না। সবাই নানু বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। অন্যদিকে সবচেয়ে নিরাপদ বাহন ট্রেনে বরাবরের মতোই ছিল এবারও ভিড়। দীর্ঘ ছুটি পাওয়ার কারণে সে সংখ্যা এবার যদিও কম, তবে অভিযোগ রয়েছে বিলম্বে ছাড়ার। অবশ্যই অনেক ভালো লাগতেছে, সবাই মিলে যাচ্ছি, একসাথে জার্নি করতেছি, ভালো লাগছে। নানু বাড়ি ঈদ করবো, সবাই সাথে মিলেমিশে। দেশের বাড়িতে ঈদ করতে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চারা খুব এনজয় করে দেশের বাড়িতে ঈদ করা। ফের ঈদে যাচ্ছি দাদুর বাড়িতে ঈদের মজা করতে। ব্যাংকারদের জন্য 9 দিনের ছুটি তো একটা বিশাল অ্যাচিভমেন্ট আর কি, এটা আমাদের ডাবল ঈদ আর কি। তবে রেলমন্ত্রী বলেছেন কোন রকম শিডিউল বিপর্যয় ছাড়াই এবার প্রতিটি ট্রেনই স্টেশন ছেড়ে যাচ্ছে। আমাদের শিডিউল বিপর্যয় হয় নাই, আমাদের কর্মকর্তাদের কোনো গাফলতি নাই। যান্ত্রিক ব্যাপারে যদি ত্রুটি থাকে এগুলি আবার মেরামত করে পুনর্বাসন করে আমাদের লাইনে আনতে হয়। এই জন্য 2 মিনিট 2 ট্রেনের একটু বিলম্ব হতে পারে। অন্যদিকে সকাল থেকেই রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে সবাই ছুটছেন নারীর টানে। ঘরমুখো মানুষের যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রাশেদ লিমন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, ঘরমুখে মানুষের যে ঢল আমরা দেখেছি বিকেলের পর থেকেই, দুপুরের পর থেকেই ঘরমুখে মানুষের ঢল নেমেছে এবং মানুষ, আমি যখন কথা বলছিলাম মানুষের সঙ্গে যে এই ভিড় এবং এত কিছুর পরেও মানুষ পরিবার পরিজন নিয়ে যখন তারা যাচ্ছেন, তারা কিন্তু আসলে সবার চোখে মুখে কিন্তু একটা আনন্দ, একটা স্বস্তির নিঃশ্বাস দেখতে পাওয়া যায়। এবং এবার যেহেতু টানা ছুটি, বরাবরই এই কথাটি বলছি, কারণ আসলে এর ফলে কিন্তু আসলে প্রতিবার আমরা যেটা দেখি এই লঞ্চ টার্মিনালগুলোতে, বিশেষ করে সদরঘাটে যে
পরিমাণ মানুষের উপচে পড়া ভিড় থাকে এবং এই যে একটা হঠাৎ করে বিশেষ করে যেদিনকে যেদিন থেকে ছুটি শুরু হয় সরকারি ছুটি, সেদিনটা আমরা দেখি যে মানুষের একটা চাপ থাকে, সেই চাপটা কিন্তু নেই। কিন্তু সাধারণ যে ঈদ উপলক্ষে সাধারণ মানুষ কিন্তু বাড়ি যাচ্ছে, কিন্তু এবার এই যে আবার এই যে লম্বা ছুটির কারণে সেই বাড়তি যে তাদের বিড়ম্বনায় পড়তে হতো, সেই বিড়ম্বনায় তাদের পড়তে হয় না। মোটামুটি খুব বলতে পারা যায় মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু তারা এবার বাড়িতে যাচ্ছে। এবং এর আরেকটি বড় কারণ আমরা দেখেছি, বিশেষ করে সদরঘাটে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ কিন্তু তাদের সদরঘাটটি একটু বর্ধিত অংশটি আসলে অনেকখানি খুলে দিয়েছেন এবং এর ফলে নতুন এই সদরঘাটের মাধ্যমে বিশেষ করে যারা বরিশালের দিকে যাবেন তাদের কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আরো তাদের সম্পূর্ণ আসলে তাদের চলাচলের জন্য এবং তাদের লঞ্চে ওঠার জন্য কিন্তু পুরোপুরি আলাদা একটি ঘাট তৈরি হয়েছে এবং যার ফলে কিন্তু এই আগে আমরা যেমন দেখতাম যে সদরঘাট থেকে মানুষ একটি ঘাট থেকে উঠে এসে পূর্ব পশ্চিমে দুই দিকে ছড়িয়ে গিয়েছিল, এখন কিন্তু আসলে বলা যায় যেখানে লঞ্চ থামানো থাকে সেখানেই কিন্তু আসলে সেখান থেকে যাত্রীরা সরাসরি উঠতে পারেন, যে কারণে আসলে যে সদরঘাট এলাকায় যে বাইরের যে ভিড়টা, সেই ভিড়টাও কিন্তু অনেকাংশে কমে এসেছে এবং যার ফলে কিন্তু আসলে যাত্রীদের যে এই হয়রানি, যাত্রীদের যে বিড়ম্বনা, সেগুলো অনেকাংশে কমে এসেছে এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ যারা মনিটরিং এর দায়িত্বে আছেন তাদেরও কিন্তু আমরা দেখেছি যে যারা মনিটরিং এর দায়িত্বে রয়েছেন তাদের আমরা দেখেছি তাদেরও কিন্তু পুরো ব্যবস্থাটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খুব বেশি সমস্যা হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু এখন চোখে পড়ার মতো। সব মিলিয়ে আসলে বলা যায় এবার মোটামুটি স্বাচ্ছন্দ্যেই আসলে ঘরমুখী মানুষ তাদের এই যাত্রা, বিশেষ করে লঞ্চ যাত্রায় মোটামুটি সাবলীলভাবেই তারা যাচ্ছেন। তো আসাদ, এই ছিল সদরঘাট থেকে এখনকার মতো আমার কাছ থেকে সর্বশেষ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী রাশেদ লিমন জানাচ্ছিলেন ঘরে ফেরা মানুষের খবরাখবর। 1 মাস না পেরোতেই আবারও ঝিনাইদহে খুন হলেন মন্দিরের সেবক। গত 7 জুন পুরোহিত গোপাল গাঙ্গুলির মতো একই কায়দায় রাধামদন মঠ মন্দিরের সেবক শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আর বারবার ঘটা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। ঝিনাইদহ থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। পূজার ফুল তুলতে এসে শুক্রবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন ঝিনাইদহের সদর উপজেলার উত্তর কাষ্টাসাগরা গ্রামের রাধামদন গোপাল মঠের সেবায়িত শ্যামানন্দ দাস। প্রত্যক্ষদর্শী জানান, ভোর আনুমানিক 5:30টার দিকে ঘাতকরা নিহতের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাবা কচ্ছে যে কোনে আছো মা? আমি কইছি কলই তুলতি। তা কইছে এত সকালে? এইটুক কথা কইয়া আমি চলে যাচ্ছি। পেছনেতে বাবা ওরে বাবারে করছে, ওরে মারে করছে। সেই সময় আমি এইরকম এক নজর দেখি এইরকম করেছে, আমি পুকুরি ঘাটে লাফ মারিছি। এ ঘটনার পর ক্ষোভ ও হতাশার পাশাপাশি শোকাবহ পরিবেশ বিরাজ করছে স্থানীয় এলাকাবাসীর মনে। এই একটার পরে একটা অত্যাচার হতেই থাকে, তাহলে এরপরে যে আমাদের অত্যাচার হবে না তা আমরা কি করে বলতে পারবো? এই মানুষ যদি মারিয়ে ফেলে তা আমাদের মারতে একটু দেরি নেই। যারা এই কাজটা করছে তারা তো পশুর একদম, সে এইভাবে আত্মঘাতে মারা যাবে এই তো আমরা বুঝতে পারি। এর আগে ঝিনাইদহে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সাথে শ্যামানন্দ দাসের হত্যাকাণ্ডের সাদৃশ্য পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডটি অত্যন্ত ক্ষিপ্ত গতিতে এবং স্বল্প সময়ের মধ্যে তারা সম্পন্ন করেছে। গুপ্ত ঘাতকরা এখানে কোথাও হয়তো ওত পেতে বসেছিল। প্রত্যেকটি ঘটনায় ঘটছে সুপরিকল্পিতভাবে, হয়তো তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরাও এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই। গত 6 মাসে ঝিনাইদহে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 4 জন ব্যক্তি। নিহত শ্যামানন্দ দাসের বাড়ি নড়াইল জেলার পুশুরিয়া গ্রামে। ঝিনাইদহ থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। মন্দিরের সেবক হত্যার ঘটনায় একজন চাক্ষুষ সাক্ষী থাকায় দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের তিনি কথা বলেন। একটি মহল দেশকে ব্যর্থ ও অকার্যকর করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। খুব শীঘ্রই এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আমরা ধরে ফেলতে পারবো। বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করা, এইটাই তাদের পরিকল্পনা, এছাড়া তো কোনো পরিকল্পনা নেই। সেইটা করার জন্য এই সমস্ত প্রচেষ্টা নানানভাবে নানান ইসের থেকে তারা নিবার প্রচেষ্টা নিচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনীও খুব সজাগ রয়েছে, আমরাও তাদের
কঠিন নজরদারিতে আছে, আমরা অবশ্যই এটাও আমরা ধরে ফেলব। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় সাইদুল ইসলাম সাকু এবং শাহজাহানের রিমান্ড আবেদন মুলতবি রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার রাঙ্গুনিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বহুল আলোচিত এই মামলায় 8 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি সাইদুল ইসলাম সাকু সরবরাহ করেছিল বলে আগেই তথ্য পায় গোয়েন্দা পুলিশ। আর সাকু হলো মূল সন্দেহভাজন মুসার বড় ভাই। এদিকে হত্যাকাণ্ডের সময় শাহজাহান ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল বলে আদালতে স্বীকার করে গ্রেপ্তার হওয়া ওয়াসিম ও আনোয়ার। মামলার আসামি যারা শাহজাহান, যে ওই কিলিং স্কোয়াডের সদস্য একজন ছিলেন, তাকে গতকালকে আমরা রাতে অ্যারেস্ট করেছি এবং ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট একটা মোটরসাইকেল, যিনি মোটরসাইকেল যে সরবরাহ করেছে সেই সাইদুর রহমান সাকুকে আমরা অ্যারেস্ট করেছি। সন্ধ্যার সময় আরো থাকছে। স্থায়িত্ব বিবেচনায় পদ্মা সেতু নির্মাণে উপকরণ ব্যবহারে চলছে বিশেষ নজরদারি। দেশ বিদেশে কয়েক দফা পরীক্ষার পর দেয়া হচ্ছে চূড়ান্ত অনুমোদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার একটি প্রবন্ধে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে বাসভবনে প্রবেশের সময় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার প্রতিবাদে উপাচার্যের গাড়িতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর উপাচার্যের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের ফটকে তালা দেয় বিক্ষোভকারীরা। রাত 8টার মধ্যে উপাচার্যের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এদিকে উপাচার্য জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবেই আমরা লক্ষ্য করি যে কিছু ভুলভ্রান্তি আছে, মারাত্মক ভুলভ্রান্তি আছে এবং সেই কারণে সেই আলোচনা অনুষ্ঠানেই ঘোষণা দেওয়া হয়েছে যে স্মরণিকাটি প্রত্যাহার করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিয়ে রিপোর্ট। ভবিষ্যৎ স্থায়িত্ব বিবেচনায় পদ্মা সেতুতে বিশ্বের সেরা মানের উপাদান ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে তার কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পর্যায় পর্যন্ত গুণগত মানের দিকে দেয়া হচ্ছে বিশেষ নজর। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পে ব্যবহারের আগে দেশে এবং বিদেশে কয়েক দফা পরীক্ষা করা হয় এসব উপকরণ। তারপরই দেয়া হয় ব্যবহারের চূড়ান্ত অনুমোদন। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। প্রবল স্রোত উপেক্ষা করে নদীতে দৃশ্যমান হচ্ছে বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতুর পাইল। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 27%, আর দুই পারে প্রায় শেষের দিকে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। সরকারি পরিকল্পনায় পদ্মা সেতুর স্থায়িত্বকাল ধরা হচ্ছে 100 বছর। এর আগে নির্মিত মেঘনা ও যমুনা সেতুর অভিজ্ঞতা বিবেচনা নিয়ে এবারে দেশের সবচেয়ে বড় এই মহাপরিকল্পনায় আগে থেকে নেওয়া হচ্ছে সতর্কতা। মূল সেতু, নদী শাসন, দুই পারের সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া নির্মাণে ব্যবহারের জন্য প্রায় প্রতিদিনই পদ্মা সেতুর ইয়ার্ডে নিয়ে আসা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু প্রকল্পে ব্যবহার করা হবে 6,45,000 টন সিমেন্ট, 6,24,00,000 ইট, 12,00,000 কিউবিক মিটার পাথরকুচি, 10,13,000 কিউবিক মিটার বোল্ডার বা বড় পাথর এবং 1,93,000 কিউবিক মিটার নুড়ি পাথর। পাথর আসছে 5 ইন্ডিয়া থেকে বেস্ট কোয়ালিটি এবং হইল 1/2 ইঞ্চি, এটাও বেস্ট কোয়ালিটি। পদ্মা সেতু এটা আমাদের দেশের জিনিস, এখানে তো আর 2 নাম্বার জিনিস দেওয়া যাবে না। বাংলাদেশের যে পাথরের যে গুণগত মান আছে সেটা পদ্মা ব্রিজের জন্য হয়তো কনসালটেন্ট এটা টেস্ট করে পায়নি, এই জন্য আমাদের পাকড়ের পাথর ব্যবহার করা হচ্ছে। তবে যেখান থেকে উপকরণ সংগ্রহ করা হোক না কেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মানের দিকে। এই টেস্টটা হয় আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে, বুয়েট, বিএসটিআই, এই সমস্ত প্রতিষ্ঠানে ওগুলো টেস্ট করা হয়। সেই রেজাল্টও স্যাটিসফাই করে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী, দেন আমরা অনুমতি দেই, ইউ ক্যান ইউজ দিস। তারা সার্টিফাই করতে হবে যে ইয়েস, যেই ম্যাটেরিয়ালটা আমি দিলাম আপনাকে, এটা কিন্তু এই গুণগত মান আছে। আমি যখন আরেক রকম পাই, তাহলে তাকে তো আমি নিব না। 2বার যদি না মিলে তাহলে সে ব্ল্যাক লিস্টেড হয়।
এর মধ্যে সিমেন্ট এবং বালি দেশ থেকে সংগ্রহ করা হলেও পাথরের জন্য এককভাবে নির্ভর করতে হচ্ছে ভারতের উপর। পদ্মা সেতুর ভবিষ্যৎ স্থায়িত্ব নির্ভর করছে এ কাজে কি ধরনের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে। দেশের সর্ববৃহৎ এই প্রকল্পটিতে তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগ্রহ করা হচ্ছে নির্মাণ উপকরণ। দেশি অথবা বিদেশি যাই হোক না কেন সেগুলোকে সার্বক্ষণিক তদারকির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। অবশেষে বিসিবির কাছ থেকে ইংলিশ কাউন্টিতে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজুর রহমান। 13 জুলাই সাসেক্সে খেলতে ইংল্যান্ডে যাবেন কাটার মাস্টার। মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যা চেষ্টার ঘটনায় খালেদ সাইফুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের দাবি, খালেদ সাইফুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সংগঠক এবং ওই ঘটনার মূল পরিকল্পনাকারী। খালেদ সাইফুল্লাহকে গ্রেফতারের পর তার অধীনে থাকা 49 সদস্যের একটি দলের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, খালেদ সাইফুল্লাহ মাস 6 আগে জেএমবিতে যোগ দেন। শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার সময় জনতার হাতে ধরা পড়া এবং পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ফাহিমকেও সাইফুল্লাহ জেএমবিতে ফেরান। সাইফুল্লাহর বাবা ও রিপন চক্রবর্তী একই কলেজের শিক্ষক। সম্প্রতি সাইফুল্লাহর অসুস্থ বাবাকে দেখতে যান রিপন চক্রবর্তী। তখনই রিপন চক্রবর্তীকে হত্যার চিন্তা মাথায় আসে খালেদ সাইফুল্লাহর। সে নিজে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত না থেকে ঘটনাস্থলের আশেপাশে থেকে সার্বিক সমন্বয় বা মাসুলের দায়িত্ব সেটি পালন করে। তার নেতৃত্বে যে আরো 49 জনের একটা গ্রুপ রয়েছে, সেটি তারা আরো ইতোপূর্বে কোন কোন ঘটনায় অংশগ্রহণ করেছে কিংবা করেনি এবং কি কি পরিকল্পনা তাদের ছিল, কাদেরকে হত্যার প্রচেষ্টা এখনো তাদের রয়েছে, সেটি আমরা জানতে পারবো। ইংল্যান্ড সিরিজের জন্য 30 সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন শাহরিয়ার নাফিস ও রকিবুল হাসান। অপ্রত্যাশিতভাবে পাওয়া এই সুযোগে খুশি বাংলাদেশের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। পুরনো সবকিছু ভুলে নতুন করে ক্যারিয়ার শুরু করতে উদগ্রীব রকিবুল, আর শাহরিয়ার নাফিস নজর দিচ্ছেন নিজের ফিটনেসের দিকে। গত 2টা বছর ধরে অনেক পরিশ্রম করতেছিলাম, নিজের ফিটনেস, নিজের টেকনিক, ব্যাটিং, পুরো সবকিছু মিলিয়ে যে হার্ডওয়ার্কটা করছি 2 বছর পর এই ফিডব্যাক পাওয়াতে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। অনেক বেশি বিস্মিত এবং আনন্দিত। এরকম একটা খবর কিন্তু আসলে আমি এক্সপেক্ট করতে পারিনি বা এরকম প্রস্তুত ছিলাম না। অলমোস্ট 2-2.5 মাস সময় আছে, তো একটা লম্বা সময় পাবো, তো জাতীয় দলের ম্যানেজমেন্ট আন্ডারে কাজ করার সুযোগ পাবো। তো এই ফিটনেসটাকে আরো যাতে ইমপ্রুভ করা যায় এবং আরো ভালো লেভেল নিয়ে যাওয়া যায়, সেটাই চেষ্টা থাকবে। মসজিদে মসজিদে নামাজ ও জিকির আজকারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করলেন পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ শুক্রবার পালন করা হয় জুমাতুল বিদা। সকাল থেকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সহ দেশের সব মসজিদে ভিড় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমার নামাজের পর মসজিদে মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনটিকে ঘিরে মসজিদের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। ঈদের আগে শেষ শুক্রবার আজ রাজধানীর বিপণী বিতানগুলো সরগরম শেষ মুহূর্তের কেনাকাটায়। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন সহকর্মী শাতিলা শারমিন, চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, এখন ইফতারির পরে ঈদের যে জমজমাট কেনাকাটার বাজার তা আমরা দেখতে পাচ্ছি এবং বিক্রেতারা কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইফতারের জন্য যে সময়টুকুতে আসলে বিরতি ছিল, সেই সময়টুকু থেকে মানুষ কিন্তু ইফতারি করেছেন এই শপিং কমপ্লেক্সগুলোতেই। কারণ শপিং কমপ্লেক্সগুলোতে ইফতারি করার একটি বড় কারণ যেটি আমরা দেখেছি, সেটা হচ্ছে ঈদের সময় কিন্তু একদম ঘনিয়ে এসেছে। একটু দেখাই যে কেনাকাটার কি অবস্থা, একটু আমরা দেখতে চাই। ফার্স্টে দেখাবো যে আসলে মেয়েদের কেনাকাটা শাড়ি এবং সালোয়ার কামিজের কি অবস্থা। এই শপিং মলগুলোতে যেটি সবচেয়ে
বড় আকর্ষণ হয়ে দেখা দিয়েছে তা কিন্তু হচ্ছে ঈদের পোশাকের ক্ষেত্রে মেয়েদের জন্য শাড়ি এবং সালোয়ার কামিজ। এখানে বলে রাখা ভালো যে দেশি বিদেশি সব রকমের পোশাকের প্রতিই কিন্তু আসলে ক্রেতাদের মনোযোগ রয়েছে এবং তারা তাদের পছন্দের পোশাকটি কিন্তু বেছে নিচ্ছেন এইসব সংগ্রহ থেকেই। আর দেশি পোশাকের কথা যদি বলি, বুটিক হাউসগুলো তাদের পসরা যেমন সাজিয়েছেন তেমন বিদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান কাপড়ের একটি বড় প্রাধান্য আমরা বাজারগুলো ঘুরে দেখতে পেয়েছি। এবং ছেলেদের কাপড়ের কথা যদি বলি তাহলে ওই একই কথা যে পাঞ্জাবি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আর বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে, শিশুদের পোশাকের ক্ষেত্রে সবসময় হচ্ছে পশ্চিমা যে পোশাকগুলো কিংবা ইন্ডিয়ান যে পোশাকগুলো সেই পোশাকগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। এই ছিল আসলে ঈদের যে কেনাকাটার বাজার, সেই কেনাকাটার বাজারের সর্বশেষ অবস্থা। হয়তো পারমিতা পরবর্তীতে আরো জানিয়ে দিতে পারবো। ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাতিলা শারমিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিকেলে তিনি থিম্পুর উদ্দেশ্যে রওনা হন। আশা করা হচ্ছে দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদারের পাশাপাশি উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই সফর গতি সঞ্চার করবে। সফরকালে রাষ্ট্রপতি ভুটানের রাজা এবং দেশটির প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতনদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া আগামী 4 জুলাই ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেবার কথা রয়েছে। অবশেষে বিসিবির কাছ থেকে ইংলিশ কাউন্টিতে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজুর রহমান। আগামী 13 জুলাই সাসেক্সে খেলতে ইংল্যান্ডে যাবেন এই কাটার মাস্টার। এমনটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে তাকে সাসেক্সে খেলার অনুমতি দিচ্ছিল না বিসিবি। এতে অনিশ্চয়তায় পড়ে যায় মুস্তাফিজের কাউন্টি খেলা। বিসিবির কাছে স্পষ্ট উত্তর না পেয়ে প্রথমে দক্ষিণ আফ্রিকার পেসার ডেভিড ওয়াইজ ও পরে শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারারকে দলে ফেরায় সাসেক্স। তবে এবার সব জল্পনা কল্পনা দূরে ঠেলে কাটার মাস্টারকে কাউন্টিতে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। সাসেক্সের হয়ে নেটওয়েস্ট টি20 ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন তিনি। মুস্তাফিজ ট্রেনিং সেশনে ভালো করেছেন, তার মেডিকেল রিপোর্টও পজিটিভ। এ কারণেই তাকে অনুমতি দিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী 15 জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। 2 আগস্ট পর্যন্ত সাসেক্সের সঙ্গে থাকার কথা আছে 20 বছর বয়সী এই পেসারের। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। ঈদ যাত্রায় আনন্দের ছোঁয়া। ঝিনাইদহে আবারও মন্দিরের সেবককে হত্যা। এবার খুন হলেন রাধা মদন মন্দিরের শ্যামানন্দ দাস। চাক্ষুষ সাক্ষী থাকায় অপরাধী দ্রুত শনাক্ত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যার ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টা ঘটনার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ আটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ছাত্রলীগের বিক্ষোভ। উপাচার্যের গাড়ি ভাঙচুর, রেজিস্ট্রারকে অব্যাহতি। এবং ঈদের আগে শেষ শুক্রবার কেনাকাটায় রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। ফুরসত নেই বিক্রেতাদের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।